প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম। কারণ সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা, নতুন সিলেবাসের প্রথম ইউনিট টেস্ট। তো এই ইউনিট টেস্টে আসতে পারে এই রকম বেশ কিছু কমন প্রশ্ন নিয়ে আসলাম। আর তার সঙ্গেই তোমাদের প্রশ্ন কেমন হবে এবং উত্তরপত্রে বা কেমন হবে সেই সম্পর্কেও আজকে তোমাদের জানাবো। তো ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন কমন আসবে এবং এই পরীক্ষার আগ মুহূর্তে প্রায় দিনই তোমাদের এই রকম অবজেক্টিভ প্রশ্ন দেব। কারণ এবছরের প্রশ্ন তোমাদের টোটালি এমসিকিউ থাকবে এবং এই বছর থেকেই তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন সেটি খুব সুন্দর কোশ্চেন প্যাটার্ন, যেগুলো হাতে লিখতে হবে না, জাস্ট একটা প্রশ্নের 4টা উত্তর দেওয়া থাকবে। তার মধ্যে থেকে সঠিক উত্তর বেছে নিয়ে উত্তরপত্রে আবার 4টি করে অপশান থাকবে। 4টি অপশানে 4টে গোল ঘর থাকবে, সেই ঘরগুলিকে পূরণ করতে হবে। যেটা সঠিক উত্তর মনে হবে সেইটাকে তোমাদের কলম দিয়ে কালো করে গোটাটাই পূর্ণ করে দিতে হবে। এরকম একদম সহজ। অবশ্যই আমি এখনই দেখিয়ে দেব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবে। দেখে নাও প্রথমে পরীক্ষার প্রশ্নগুলি কেমন আসবে। দেখো, তার সঙ্গে আমি আমার আজকের প্রশ্ন রাখার একটা উত্তর থেকেই আমি বলছি, একটা প্রশ্ন থেকেই সেটা বলছি। ধরো 1 নম্বরে প্রশ্ন আছে, ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হবে হেরোডোটাস। উত্তর হবে হেরোডোটাস। কিন্তু পরীক্ষার হলে তোমাদের যে প্রশ্নপত্র থাকবে, সেই প্রশ্নপত্র বা একটা উত্তরপত্র থাকবে, সেই উত্তরপত্রের মধ্যে এরকম 4টা উত্তর দেওয়া থাকবে। 4টা উত্তরের মধ্যে যেটা ঠিক হবে সেই উত্তরপত্রে এরকম 4টা গোল চিহ্ন দেওয়া থাকবে, 4টা গোল ঘর দেওয়া থাকবে, 4টা। ধরো হেরোডোটাস, প্লুটাস, মেগাস্থেনিস কিংবা কালিদাস, এরকম 4টি অপশন দেওয়া থাকবে। তোমাদের সঠিক উত্তর জানা আছে। ধরো খ নম্বরে এসে এটা ক, খ, গ, ঘ। মনে করো এই খ নাম্বারে আছে তোমাদের হেরোডোটাস, উত্তরটা দেওয়া আছে। তাহলে উত্তরপত্রের এই যে ঘরটা আছে খ নাম্বারের, এই ঘরটাকে তোমাদের এরকম করে কমপ্লিট পূরণ করে দিতে হবে, কালো করে দিতে হবে গোটাটাই। এটাই হলো সঠিক উত্তর। তো এইভাবে প্রত্যেকটি প্রশ্নেরই তোমার 4টি অপশান থাকবে এবং উত্তরপত্রে এরকম 4টি ঘর থাকবে, 4টি নাম্বার থাকবে। যে উত্তরটি তোমাদের সঠিক মনে হবে উত্তরপত্রের সেই ঘরটাতেই তোমরা কি করবে, এরকম পূর্ণ করে দিবে। তাহলে 1 নম্বরে আমরা কি পেলাম? ইতিহাসের জনক কাকে বলে? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। এরকম যেটা আমার মনে হলো সেই ঘরটা আমি পূরণ করে দিলাম, যেটা আমার সঠিক উত্তর মনে হবে। 2 নম্বর আছে ডোলমেন কি? ডোলমেন কি? নব্যপ্রস্তর যুগে, উত্তর হবে নব্যপ্রস্তর যুগে পাথরের সমাধি। অর্থাৎ নব্যপ্রস্তর যুগে মানুষ যখন মারা যেত সেই মানুষগুলিকে সমাধি দেওয়া হতো, অর্থাৎ পাথর পরপর সাজিয়ে একটা ঘর করা হতো। তারপরে মরা মানুষটাকে শুইয়ে আবার আরেকটা বড় পাথর দিয়ে ঢেকে দেওয়া হতো। এই সমাধি ঘরটাকে বলা হতো ডোলম্যান। ডোলম্যান। তো এরকমই উত্তর। ধরো এটার মধ্যেও 4টা উত্তর আছে। তাহলে এখানে যদি তোমার ক নাম্বার উত্তর হয়, ক এর ঘরটা গোল করে দেবে তোমরা, তাহলে উত্তর হয়ে যাবে। তো 2 নম্বরে নব্যপ্রস্তর যুগে বা যে পাথরের সমাধি ছিল তাকে বলা হতো ডোলম্যান।
3 নম্বরে আছে ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত, অর্থাৎ আমাদের ভারতবর্ষের মধ্যপ্রদেশে এই ভীমবেটকা গুহা অবস্থিত। অর্থাৎ এই গুহাতে প্রাচীনকালের মানুষের আঁকা, অর্থাৎ অতি প্রাচীনকালে মানুষের আঁকা বিভিন্ন চিত্র এখানে অঙ্কন করা আছে। 4 নম্বরে আছে দিন ই এলাহি ধর্মমত প্রচার করেন কে? দিন ই এলাহি ধর্মমত প্রচার করেন কে? মুঘল সম্রাট আকবর এই ধর্মমত প্রচার করেন। এটি একদম নতুন ধর্মমত, এই সম্রাট আকবর এটি প্রচার করেন। 5 নম্বরে আছে স্পার্টার ম্যাজিস্ট্রেটকে কি বলা হতো? স্পার্টার ম্যাজিস্ট্রেটকে কি বলা হতো? স্পার্টার ম্যাজিস্ট্রেটকে বলা হয় ইফর। ইফর, রসুই ফ আর র, ইফর। স্পার্টার ম্যাজিস্ট্রেটকে বলা হয় ইফর্ট। স্পার্টাটা কি না, প্রাচীন গ্রিসের একটা নগর রাষ্ট্র, ছোট একটা নগর রাষ্ট্র। সেই স্পার্টার যে ম্যাজিস্ট্রেট ছিল তাকে বলা হতো ইফর্ট। আবারও বলছি, প্রত্যেকটা প্রশ্নে যেরকম ইফর দেওয়া আছে এরকম 4টি প্রশ্ন 4টি অপশান দেওয়া থাকবে, এবং উত্তরপত্রেও 4টি দেওয়া থাকবে, 4টি ঘর থাকবে। 4টি ঘরে তোমার যে উত্তরটা সঠিক মনে হবে সেই ঘরটাকে শুধু গোল করে কলম দিয়ে কালো করে দিতে হবে, তাহলেই সঠিক উত্তর হয়ে গেল। আগে আগে প্রশ্ন আমরা লিখেছি, হাতে হাতে লিখে দিতে হতো, কিন্তু এবার লিখে নয়, অর্থাৎ গোল করতে হবে আমাদের। আচ্ছা, 6 নম্বরে আছে প্রাচীন রোমের আইনসভাকে কি বলা হয়, বা প্রাচীন রোমের আইনসভাকে কি বলা হতো? উত্তর হবে সিনেট। কি বলা হতো? সিনেট। 7 নম্বরে সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন? সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 8 নম্বরে আছে প্যাপিরাস কি? প্যাপিরাস কি? প্যাপিরাস হলো এক ধরনের গাছের ছাল। এক ধরনের গাছের ছাল প্যাপিরাস। প্রাচীনকালে মানুষ এই গাছের ছালের মধ্যে লিখত। 9 নম্বর আছে ইন্ডিকা গ্রন্থ কার রচনা, বা ইন্ডিকা গ্রন্থ কে রচনা করেন? এটা হবে মেগাস্থেনিস। এই মেগাস্থেনিস গ্রিক দেশ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন, এবং দীর্ঘদিন এই চন্দ্রগুপ্তের রাজসভায় ছিলেন। সেই সময় ভারত সম্পর্কে তিনি এই ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন। 10 নম্বর আছে পৃথিবীর বৃহত্তম পিরামিডের নাম কি? পৃথিবীর বৃহত্তম পিরামিডের নাম কি? এটি হবে খুপুর পিরামিড। পৃথিবীর বৃহত্তম পিরামিড হলো খুপুর পিরামিড। 11 নম্বর আছে ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে কোনটি ছিল? ভারতবর্ষে প্রাচীনকালে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যে 16টা মহাজনপদ ছিল তার মধ্যে দক্ষিণ ভারতে কোনটা ছিল, বা দক্ষিণ ভারতের একটা মহাজনপদের নাম লিখো। এরকম 4টি অপশান থাকবে, সেই 4টি অপশানের মধ্যে একটা বেছে নিতে হবে। তাহলে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল সেটা হলো অসমক। অসমক নামক একটা মহাজনপদ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে দক্ষিণ ভারতে ছিল। দেখো, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে এগুলো দেখবে। তার সঙ্গে প্রশ্নের যে প্যাটার্ন তোমাদের সেটাও কিন্তু মনে রাখতে হবে, যে আমি বারবার বলছি যে 4টা অপশান থাকবে, উত্তরপত্রেও 4টা অপশান থাকবে, 4টা আবার গোল ঘর থাকবে। যেটা সঠিক উত্তর হবে সেই দাগ নাম্বারের ঘরটাকে গোল করে দিতে হবে। এরপরে আছে
কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? উত্তর হবে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। তারপরে হলো মানসব কথার অর্থ কি? মানসব কথার অর্থ কি? মানসব কথার অর্থ হলো পদমর্যাদা। অর্থাৎ মুঘল যুগে মুঘল সম্রাট আকবর এই মানসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। সেই মানসব কথার অর্থ হলো পদমর্যাদা। যদি বলে কে প্রবর্তন করেছিল, তাহলে মুঘল সম্রাট আকবর। 14 নম্বর আছে ইংরেজি হিস্টোরি শব্দ বা ইংরেজি হিস্টোরি শব্দ কোন গ্রিক শব্দ থেকে এসেছে? ইংরেজিতে আমরা হিস্ট্রি লিখি, এই হিস্ট্রি শব্দটা কোন গ্রিক শব্দ থেকে এসেছে? এটি হবে হিস্টোরিয়া থেকে। হিস্টোরিয়া, হিস্টোরিয়া থেকে এই হিস্টোরি শব্দটি এসেছে। আবার দিতে পারে এই হিস্টোরিয়া শব্দটির অর্থ কি, এটাও দিতে পারে। তাহলে হবে অনুসন্ধান করা বা সত্যের সন্ধান করা, সত্যকে খোঁজা বা অনুসন্ধান করা, এরকম যে কোনো একটা থাক, সেটাই সঠিক উত্তর হবে। এরপরে 15 নাম্বার হলো ভারতের প্রথম কোন শস্য চাষ করা হয়, বা প্রাচীনকালে ভারতের সর্বপ্রথম কোন শস্য চাষ করা হতো? এটি হবে জব। জব, গমের মতো যে একটা জব, জবের ছাতু আমরা সবাই খাই, সেই জবটা সর্বপ্রথম ভারতে কৃষিকাজে চাষ করা হয়। তো দেখো, এই যে শর্ট প্রশ্ন যেগুলো করা হয়েছে তোমাদের জন্য, এই প্রত্যেকটা কিন্তু আমাদের যে ইউনিট টেস্ট হবে বা এই প্রথম যে সেমিস্টারটা হবে, সেই সেমিস্টারে যতটা অধ্যায় আছে, টোটাল 3টি অধ্যায় আছে, 3টি অধ্যায় থেকেই কমন কমন প্রশ্নগুলি বেছে নেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা এগুলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে অবশ্যই দেখবে ভালো লাগবে। এবং এই রকম আসতে পারে, এই রকম প্রশ্নগুলি আমি তোমাদের পরীক্ষার আগে আরও অনেক দেব, তোমরা অবশ্যই দেখবে। 16 নম্বরে হলো মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। মৃতের স্তূপ। 17 নম্বর আছে বৈদিক যুগের মুদ্রার নাম কি? বৈদিক যুগে ভারতবর্ষে নিষ্ক ও মনা নামে এক প্রকার স্বর্ণ মুদ্রা ব্যবহার করা হতো। কি? নিষ্ক ও মনা নামক এক প্রকার স্বর্ণ মুদ্রা ব্যবহার করা হতো লেনদেনের ক্ষেত্রে। 18 নম্বরে হুমায়ুন নামা গ্রন্থটি কার লেখা? হুমায়ুন নামা গ্রন্থটি লেখা হলো গুলবাদন বেগমের। গুলবাদন বেগমের। ইনি ছিলেন বাবর কন্যা, অর্থাৎ হুমায়ুনের বোন। তিনি এই গ্রন্থটি হুমায়ুন সম্পর্কে লিখেছিলেন, হুমায়ুনের জীবনী সম্পর্কে লিখেছিলেন। সেই গ্রন্থটির নাম হলো হুমায়ুন নামা। 19 নম্বরে আছে আলেকজান্ডার কবে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? দিগ্বিজয়ী বীর গ্রিক দেশের রাজা, তিনি ভারতবর্ষ কবে আক্রমণ করেছিলেন? তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন 326 খ্রিস্টপূর্বাব্দে। 326 খ্রিস্টপূর্বাব্দে। এখান থেকে এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে, কবে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল? কবে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল সেটা এই একই। আবার দিতে পারে যে আলেকজান্ডারের সাথে ভারতে কোন রাজার যুদ্ধ হয়েছিল? তাহলে একটাই হবে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সাথে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল সিন্ধু প্রদেশের রাজা দাহিরের সঙ্গে, না পুরুর সঙ্গে। সিন্ধু প্রদেশের রাজা পুরুর সঙ্গে। কতবে? 326 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে তিনিই প্রথম
আলেকজান্ডারকে বাধা দিয়েছিলেন। তাদের মধ্যে দুজনের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটাই ছিল হিদাসপিসের যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দে। এরপরে 20 নম্বরে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থের নাম কি বা গ্রন্থ কোনটি? এটি হলো রাজতরঙ্গিনী গ্রন্থ। এই রাজতরঙ্গিনী গ্রন্থ কলহন নামক একজন ব্যক্তি রচনা করেন। এতে মূলত কাশ্মীরের ইতিহাস লেখা আছে। দিতে পারে রাজতরঙ্গিনী গ্রন্থে কোথাকার ইতিহাস রচনা আছে, অর্থাৎ কাশ্মীর প্রদেশের ইতিহাস রচনা করা আছে এই রাজতরঙ্গিনী গ্রন্থে। 21 নম্বর হলো রামায়ণ কে রচনা করেন? রামায়ণ কে রচনা করেন? আমরা প্রত্যেকেই জানি বাল্মীকি। বাল্মীকি রামায়ণ প্রথম রচনা করেন। আবার দিতে পারে রামায়ণ কোন ভাষায় লেখা বা বাল্মীকি রামায়ণ কোন ভাষায় রচনা করেন, এইভাবে দিতে পারে প্রশ্ন। তাহলে এই রামায়ণটি সংস্কৃত ভাষায় রচিত। সংস্কৃত ভাষায় রচিত হলো রামায়ণ। পুরাণের সংখ্যা কয়টি? 22 নম্বর প্রশ্ন। পুরাণের সংখ্যা কয়টি? অর্থাৎ হিন্দুদের ধর্মে, অর্থাৎ হিন্দু ধর্মে টোটাল পুরাণ 4টা বেদ আছে। এর আরও আগের ভিডিওতে দেখেছো অনেক খণ্ড আছে। তার মধ্যে পুরাণ সংখ্যা হলো 18টি পুরাণ আছে। সেই পুরাণ গ্রন্থ হলো 18টি পুরাণ। তো এই হলো আজকে তোমাদের টোটাল 22টি প্রশ্ন দিলাম, এবং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই কমন প্রশ্ন। তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে নেবে, কারণ সামনেই তোমাদের পরীক্ষা। 13 তারিখ থেকে বোধহয় পরীক্ষা আছে তোমাদের। এই 13 তারিখ থেকে পরীক্ষা হলে তাহলে তোমাদের এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে এবং আরও পড়তে হবে। আর প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এই যে 4টি অধ্যায় আছে আমাদের, বা তিনটি অধ্যায় আছে, 3টি অধ্যায় থেকেই বেছে বেছে নেওয়া। এবং এই রকম বাছাইকৃত প্রশ্নগুলি আরও তোমাদের এর মধ্যেই দিয়ে দেবো, পরীক্ষার আগে আরও দেবো, যাতে তোমাদের পরীক্ষাতে অবশ্যই তোমরা কমন পাও এবং ভালো রেজাল্ট করে পাস করো। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, যাতে ভিডিওটা দেখে তোমার বন্ধুরা উপকৃত হয়। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই।